এখন বাজে একদম ভোর 5টার সময় এসেছি ছাদ বাগানে। তো এই 5টার সময় এসেছি বলে আমি আমার এই ছাদ বাগানের যে হাসনুহানার ফুল গাছটা আছে তার ফুলটা দেখতে পাচ্ছি। রাত্রিবেলা কালকে আসা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল সেই কারণে। তো সকালবেলা ওই জন্য খুব ভোর এসেছি, কারণ ঝিঙে ফুল গাছের পলিনেশন করাতে হবে সেই জন্য। তো 5টার সময়তেও এসে দেখছি যে ফুলগুলো ঝরে গেছে। আর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে স্ত্রী ফুল একটাও দেখতে পাইনি। ওপর দিকে কিছু ফুল ফুটতে শুরু করেছে, তো সেগুলো দেখছি 5টার সময়তে এসেও দেখছি ফুলের মুখগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মানে আরও আগে আসতে হবে, আর না হলে রাত্রেবেলা। তো পলিনেশন যদি না করি তাহলে কিন্তু ঝিঙের সাইজটাও যেমন ভালো হয় না, আর বেশিরভাগ ঝিঙেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনাদেরও যদি এই সমস্যাটা হয় যে ঝিঙে গাছে ফুল আসছে অথচ ফলে পরিণত হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই পলিনেশনের অভাব হচ্ছে। তো অবশ্যই পলিনেশন করাতে হবে। আরেকটা জিনিস, বেদানা গাছের আমি এতদিন ধরে ভেবেছিলাম হয়তো পুরুষ ফুল বা স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, কিন্তু আলাদা আলাদা হয় না। এখন যেটা আবার ফিল করছি মনে হচ্ছে পুরুষ ফুল আলাদা হয়। তো সেই কারণে আজকে সেটা পলিনেশন কিছু মিস হয়েছে, যার জন্য কিন্তু কিছু ফুল ঝরেও গেছে। তো এবারে কিন্তু দেখলাম যেটা পুরুষ ফুল তার মধ্যে কিন্তু রেণুগুলো খুব সুন্দর হাতে চলে আসে, আর স্ত্রী ফুলের মধ্যে সেটা কিন্তু আসে না। তো সেই জন্য আজকে আবার খুব ভালো করে পলিনেশন করে দিলাম। কিছু যে বেদানা গাছে যে বেদানাগুলো ধরেছে এতদিন ধরে কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়েছে, কারণ সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে যে বেদানা গাছ বা ডালিম গাছ আমরা দেখতাম তাতে কিন্তু পলিনেশনের প্রয়োজন হতো না, কিন্তু ছাদে বাগান করতে গেলে কিন্তু অবশ্যই পলিনেশনটা কিন্তু ভীষণ দরকার, না হলে কিন্তু ঠিকমতো কিন্তু গাছে কিন্তু ফল ধরে না। তো পলিনেশনটা যতই বেলার দিকে দেখেছি মৌমাছি ঘোরাঘুরি করছে, কিন্তু যতই আসুক আমাদেরকে কিন্তু হাতের সাহায্যে পলিনেশনটা করে দিতে হবে, তাহলে কিন্তু সেটা একদম মিস যাবে না। যেটা কিন্তু আমি ঝিঙের ক্ষেত্রে আমি সেটা বারবারই দেখতে পাচ্ছি। এর আগে প্রচুর এরকম ফুল আসতো, আমি যেহেতু পলিনেশন করাতাম না, তো সেই কারণে বেশিরভাগটাই কিন্তু যে একটু ঝিঙেটা বড় হয়ে কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যেত। আর এখন কিন্তু যেটাই হ্যান্ড পলিনেশন বা হাতের সাহায্যে পলিনেশন করছি সেটা কিন্তু একদমই মিস হচ্ছে না, সেটা খুব সুন্দর। আর ঝিঙেটা সাইজটাও যেমন খুব সুন্দর হচ্ছে, আর ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি বড়ও হচ্ছে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় খাবারটাও ঠিকঠাক দিতে হবে। ছাদের বাগান করতে গেলে কিন্তু মাটিতে খাবারের যোগানটা আমাদেরকে কিন্তু সব সময় দিয়ে যেতে হবে। প্রতি সপ্তাহে একদিন হলে, মানে সবজি গাছের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন খাবার দিতে হবে। আর এমনি পার্মানেন্ট গাছ বা যে গাছে ফুল হচ্ছে না সেগুলো মাসে একবার দিলে চলবে, আর যেগুলোতে ফুল হচ্ছে বেশ কিছুদিন ফুলটা থাকে গাছে, আবার ঝরে যায় আবার ফুল আসে, সেগুলোতে 10 থেকে 15 দিন অন্তর অন্তর খাবার দিতে হবে। আর যেগুলোতে লাগাতার ফুল হতে থাকে সেগুলোতে কিন্তু আমাদেরকে সপ্তাহে 1 থেকে 2 বার খাবার দিলে কিন্তু বেশি ভালো হয়, যেটা আমি ফিল করতে পারছি। তো এবারে চলে এসেছি কিছু চারা আজকে রিপোর্ট করব। সেটা হচ্ছে দেখুন ছোট ছোট সিডলিং যে ট্রেগুলো আছে তার মধ্যে এরকম দেখুন সমস্ত চারা আমি তৈরি করি, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় আগে চারাগুলো তৈরি করে নিই, কারণ আমি পার্মানেন্ট জায়গায় বীজটা কিন্তু খুবই কম বসাই না তা না, বসাই, তবে চারাটা অন্য জায়গায় বেশি রেডি করে নিই। এতে যেটা আমার সুবিধা হয়, আমি যখন কোথায় কি গাছ বসাবো সেটা তখন পরে আমি ঠিক করি। আগে ঠিক করলে কি হয় যে আমি ধরো বীজ বসালাম, সেখানে সেই গাছটা হলোই না বা চারাটা হলোই না, অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো ওই জন্য চারাটা রেডি করা থাকলে এবার আমি আমার সুবিধা অনুযায়ী আমি গাছগুলো সেখানে বসাতে পারি। যেমন ধরুন এখানে যে পেঁপে গাছটা আছে, এর ঠিক পাশ দিয়ে আমি এই উচ্ছে গাছগুলো বসিয়ে দেবো। এতে কী হবে কি, আমাকে কিন্তু আর আলাদা করে মাচা ফাচা দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। উচ্ছে গাছের শিকড় খুব বেশি গভীরে যাবেও না। আর আরেকটা হচ্ছে যেহেতু এটা বড় বেড আছে, তাতে কী হবে কি, শিকড়টা কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়াতেও পারবে, কিন্তু খুব একটা গভীরতা দরকার হয় না। আর এখানে পেঁপে গাছের সাহায্যতে কী হবে কি, আমাকে মাচা দেওয়ার কোনো ঝামেলা নেই। তো এখানে আমি 3-4টে উচ্ছে গাছ একদম সাইড দিয়ে বসাচ্ছি পেঁপে গাছ থেকে একটু দূরে। আর এখন দেখুন একটু গর্ত করে নিচ্ছে। আর আগের দিন যেহেতু রাতে একটু বৃষ্টি হয়েছে, মাটিটা একদম নরম আছে, আর আমি কিন্তু এখন এই সকাল 5টার সময়তেই কিন্তু গাছগুলো বসিয়ে দিচ্ছি। আর এর আলাদা করে এরকমভাবে সিডলিং ট্রে বা ছোটো ছোটো যে সমস্ত ফেলে দেওয়া কন্টেনার, বিভিন্ন ছোট্ট ছোট্ট টব যেগুলো থাকে তার মধ্যে চারা তৈরি করে নিলে সেখান থেকে কিন্তু গাছ আমরা যখন তখন রিপোর্ট করতে পারি। আমি তো ভর দুপুরেও রিপোর্ট করি গাছ, তো তাতে আমার গাছ কিন্তু নষ্ট হয় না। আর যেখানে যে এই জায়গায় আছে বরবটি গাছ, আর যে বরবটি চারাটা নিয়ে এসেছি
বরবটির চারা দুটো আমি এর মধ্যেই বসিয়ে দেবো। শুধুমাত্র বড় বেডের মধ্যে সমস্ত বড় বড় লতানো গাছগুলো বসাচ্ছি। আর যেখানে যেখানে বরবটি গাছ আছে, এখানে বরবটি গাছ এক জায়গায় বেশ 4-5টা করে বসানো যায়, তো সেখানে বসাবো। আর এইদিকেও দেখুন দুটো উচ্ছে গাছ বসিয়ে দিয়েছি, মানে আজকে না আমি প্রায় 6-7টা উচ্ছের গাছের চারা বসালাম। আর গেল বছরও আমার এর মধ্যে উচ্ছে গাছ ছিল, তার মধ্যে কিন্তু প্রচুর আমি উচ্ছে পেয়েছিলাম বা করলা পেয়েছিলাম, এবং সেটা কিন্তু সাইজে বেশ বড় বড়। তো সেই জন্য এবছরও আমি ঝিঙে গাছ আর উচ্ছে গাছটাই কিন্তু এই বড়ো বেডের মধ্যে করছি বেশি। আর তার সাথে সাথে বিভিন্ন রকম শাকসবজি তো আছেই। আর একটু এই ঝিঙের পাতাগুলো একটু কেটে দিচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটা এখন 2 দিন কিন্তু বেশ ভেজা ভেজা থাকবে, তো যাতে ঠিকমতো রোদ আলো বাতাসটা ঢুকতে পারে তার জন্য নিচের দিকে কিছু পাতা আমি কেটে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা ছাদ বাগানে একটু বুঝে শুনে গাছ বসাই, তাহলে কিন্তু সারা বছরই বা সব সময় কিন্তু আমরা সবজি পাবো ছাদ বাগান থেকে। তো এবারে এদিকেও দেখুন ঝিঙে গাছ আলাদা করে বীজ বসিয়েছিলাম এই পাশে, আর কিছু কিছু বীজ অন্য জায়গায় তৈরি করেছি। তো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জায়গায় কিন্তু এই বেডটার মধ্যে আমি বেশি ঝিঙে গাছ আর উচ্ছে গাছ বসাচ্ছি। আর ছোটো ছোটো শাকের গাছ তো ওটা যখন খুশি তখন টান দিলেই উঠে যাবে গোড়া সমেত, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না। তো লতানো গাছগুলো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে একটু বড় বড় জায়গায় বসানো। তো আর তার সাথে সাথে দেখুন কিছু পাটেরও বীজ নিয়ে চলে এসেছি, কারণ পাট শাকটা খেতে এত ভালো লাগছে। আর এই পাট শাকের বীজগুলো এর মধ্যে দিয়ে ছড়িয়ে দেবো, কারণ পাট শাকের শিকড়টাও কিন্তু খুব বেশি দূরে যায় না। আর যেহেতু গাছটা খুব বেশি বড় হবে না, তো যখন যেখানে দরকার হবে না চারাগুলো একটু বড় হয়ে গেলেও কিন্তু এখান থেকে তুলে আমরা অন্য জায়গায় বসাতে পারবো। আর ওপরের বেডেও কিন্তু বেশ কিছু পুঁই শাকের গাছও আছে। তো পুঁই শাকের গাছ যাতে চটজলদি বাড়ে, তো তার জন্য আজকে আমি কী খাবার দেবো সেটাও কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার যেহেতু বিভিন্ন রকম শাকসবজির গাছ একসাথে 2-3 রকমের শাকসবজির গাছ বসানো থাকে, দেখুন বেগুন গাছ আছে, তার পাশ দিয়ে পুঁই শাক গাছ আছে। তো যেই গাছটা যখন দেখবো অসুবিধা হচ্ছে, যেমন ধরুন বেগুন গাছটা তো একটা অনেক দিন পর্যন্ত থাকবে, পুঁই শাক গাছ কিন্তু আমি চাইলে গোড়ার সময় তুলে দিলেই শাকটা খাওয়া হয়ে যাবে এবং বেগুন গাছের গোড়াটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেরকমভাবে বসানো আছে। আর কিছু কিছু জায়গায় আছে শুধুমাত্র পুঁই শাক গাছটা থাকবে, সেই জায়গাটা কিন্তু আলাদা। তো যাতে পুঁই শাক গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং আমি গোড়া সময় টেনে তুলে দেবো, অথবা কেটে নিলেও হবে। তো তার জন্য পুঁই শাক গাছগুলো যাতে খুব চটপট বড়। দিকের পুঁই শাক গাছটা দেখাই, এখানে রয়েছে জামরুল গাছের গোড়ায় আমি এই পুঁই শাক গাছ দুটো বসিয়েছি, যেটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দেখুন একদম চকচক করছে। তো আমি এখন পুঁই শাক গাছগুলোকে কাটবো না, আর একটু বড় করে নেওয়ার পরে তারপর পুঁই শাকের ডালগুলো আমি কাটতে শুরু করব। তো জামরুল গাছটা যেহেতু অনেকটা বড় জায়গায় আছে, আর এই সাইডটা দেখুন একদম ফাঁকা আছে, আর পুঁই শাকের শিকড়ও খুব বেশি গভীরে যায় না, সেই জন্য জামরুল গাছের গোড়াতেই একটু পুঁই শাক গাছ বসিয়ে দিয়েছি। আর পুঁই শাক গাছটাকে যেহেতু একটা সাইডে আছে, জামরুল গাছটা একটু মাঝখানের দিকে আছে, তাতে দেখুন জামরুল গাছের সাথে সাথে না এখানে দেখুন লাকি ব্যাম্বুর গাছও আছে। তো ওই জন্য এখানে খাবারের যোগানটা একটু ঘন ঘন আমি দিতে থাকি, মানে সপ্তাহে 2-3 দিন কিন্তু আমি লিকুইড খাবারটা বেশি যেহেতু দিই। আজকে যেমন চাল ধোয়া, ডাল ধোয়া, ভাতের ফ্যান, মাছ ধোয়া জল, এগুলো কিন্তু বারে বারে এই ট্রেগুলোর মধ্যে আমি ব্যবহার করতে থাকি। এতে কিন্তু শাকসবজি গাছগুলো কিন্তু খুব ভালো হয় এবং দ্রুত গাছগুলো বড় হয়। তো আপনারাও কিন্তু প্রতিদিনের যে চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া, ভাতের ফ্যান, সেটাকে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে জলটা গরম না থাকে, সেইভাবে ব্যবহার করা যেতে পারে। আর না হলে ভাতের ফ্যানটা একদিন রেখে দিয়ে পরের দিন আমরা জলের সাথে একদম পাতলা করে মিশিয়ে এরকম গাছের গোড়ায় গোড়ায় আমরা দিয়ে দেবো। তাতে কিন্তু আমাদের সবজি গাছগুলো খুব ভালো হবে এবং দ্রুত বাড়বে। আর গাছ কিন্তু থাকবে একদম রোগমুক্ত। গাছে যদি পর্যাপ্ত খাবার থাকে, গাছের মাটিতে যদি খাবারের পরিমাণ থাকে, গাছের গ্রোথ যদি ভালো থাকে, গাছ কিন্তু এমনিতেই সুস্থ সবল থাকে। তো আজকে ছিল এই পর্যন্ত।